বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড বুয়েসেল এবং দক্ষিণ কোরিয়া সরকারের হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট সার্ভিস অব কোরিয়ার মাধ্যমে কর্মী পাঠায় বাংলাদেশ। ১৯৯৪ সাল থেকে যা শুরু। বাংলাদেশ সহ ১৬টি দেশ থেকে বিদেশি কর্মী নেয় দক্ষিণ কোরিয়া। অনেক সুযোগ থাকা সত্ত্বেও এমপ্লয়মেন্ট পারমিট সিস্টেম ইপিএস এর আওতায় বাংলাদেশের জন্য যে কোটা বরাদ্দ থাকে তা পূরণ করতে পারেনি বাংলাদেশ। কিন্তু কেন, তার এই ব্যাখ্যা দিলেন এই পরিচালক। ভাষাগত সমস্যা যাতে তারা না পড়ে সেই জন্য অন প্র্যাকটিসের মধ্যে তাদেরকে রাখা, যেখানে তাদেরকে কাজ দিবে সেখান থেকে তারা যেন কাজ পরিবর্তন না করে সে বিষয়ে তাদেরকে আমরা গ্রুমিং করছি। অচিরেই আমাদের উপদেষ্টা মহোদয়ের নেতৃত্বে একটা টিম সেখানে যাবে এবং যে সমস্ত বিষয়গুলো নিয়ে কোনো অ্যানোমালি যদি থাকে সে বিষয়টা উত্থাপিত হবে, আলোচনার মাধ্যমে আমরা সমাধান করতে চাই। দেশটিতে জনশক্তি রপ্তানি করার ক্ষেত্রে ভাষাগত দক্ষতার পাশাপাশি কারিগরি শিক্ষার উপরও গুরুত্ব দিয়েছেন কেউ কেউ। ভাষা বা কাজের দক্ষতার ক্ষেত্রে তাহলে সেটাও এখানে মূল্যায়ন করা, কোরিয়ান কোন এক্সপার্টের মাধ্যমে যে আমরা এখানে যে ভাষা শিক্ষাটা দিচ্ছি সেটা সেখানের জন্য কতটা মানসম্পন্ন হচ্ছে। এই যে বাংলাদেশিরা সেখানে কাজ করতে গিয়ে আরও বেশি বেতনের জন্য কোম্পানি বদল করছেন, এটির প্রবণতার জায়গাটিকে আসলে কিছুটা নিয়ন্ত্রণে আনা দরকার হতে পারে। দক্ষিণ কোরিয়া এখনো পর্যন্ত প্রায় ৩৬,০০০ কর্মী পাঠিয়েছে বাংলাদেশ। মাহমুদুল হাসান নাজিম, ডিবিসি নিউজ, ঢাকা। প্রতিটি রপ্তানি চালান থেকে একটি অংশ শ্রম মন্ত্রণালয় গঠিত তহবিলে জমা দেন রপ্তানিকারকরা, যে টাকা শ্রমিকদের কল্যাণে ব্যয় হওয়ার কথা। এই তহবিলের ৬৫ কোটি টাকা আটকে আছে ৪টি দুর্বল প্রতিষ্ঠানে, যার মধ্যে বিতর্কিত ব্যবসায়ী এস আলমের ব্যাংকেই আছে ৩৫ কোটি টাকা। অনুসন্ধানে জানা যায় ২০১৮ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত বেআইনিভাবে এসব টাকা দুর্বল ব্যাংকে ফিক্সড ডিপোজিট রাখে শ্রম মন্ত্রণালয়। যদিও এ ধরনের আমানত লাভজনক ও ঝুঁকিমুক্ত প্রতিষ্ঠানে রাখতে হবে এমন বিধান আছে মন্ত্রণালয়ের। জানা গেছে, সাবেক শ্রম প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের নির্দেশেই শ্রমিক কল্যাণ তহবিলের ৬৫ কোটি টাকা দুর্বল প্রতিষ্ঠানে ফিক্সড ডিপোজিট করা হয়। বিশ্লেষকরা বলছেন, আর্থিক ভিত খারাপ জেনেও কেন এসব প্রতিষ্ঠানে শ্রমিকদের তহবিলের টাকা রাখা হলো তা খতিয়ে দেখা উচিত। কি এমন শক্তি ছিল ইউনিয়ন ব্যাংক এবং গ্লোবাল ইসলামী ব্যাংকের? আইসিবি ইসলামী ব্যাংক তো এটা মানে শুরু থেকেই একটা সমস্যাগ্রস্ত ব্যাংক। এদের কি শক্তি ছিল? কোথায় সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক, রূপালী ব্যাংক না রেখে কেন তারা এই তাদের টাকা রাখলো? এবং আমি তো মনে করি আগে ধরা উচিত যারা টাকা রাখছে তাদেরকে। যদিও সাবেক শ্রম সচিব বলছেন, কোনটি দুর্বল আর কোনটি সবল প্রতিষ্ঠান এমন কোনো সংজ্ঞা কেন্দ্রীয় ব্যাংক থেকে না থাকায় এ তহবিল যারা রেখেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া কঠিন। আমার সময় তো সব ব্যাংকে রাখতাম, আমার সরকারি ব্যাংকে, পরে বোধহয় চেঞ্জ হয়েছে। আমার সময় এটা বিভিন্ন প্রাইভেট ব্যাংক থেকে প্রেশার আসছিল, গভর্নমেন্টের একটা রুল আছে, সেট রুল আছে। পরে শুনছি এটা নাকি আবার ওপেন করে দিছে। যতটুকু শুনছি সরকার থেকে তো কোনোদিন কোনো রিপোর্ট বেরোয় না যে এই ব্যাংক ভালো আর এই ব্যাংক খারাপ। এ বিষয়ে শ্রম সচিব শফিকুজ্জামানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, বারবার ধর্ণা দিয়েও টাকা উদ্ধার করতে ব্যর্থ হওয়ায় বাংলাদেশ ব্যাংকের দ্বারস্থ হয়েছে মন্ত্রণালয়। রেদওয়ানুল হক, ডিবিসি নিউজ, ঢাকা। জুলাই ছাত্র আন্দোলনে জাতিসংঘের তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের মানবাধিকার লঙ্ঘন ও মাত্রাতিরিক্ত বল প্রয়োগের বিষয়। প্রতিবেদনে বলা হয়েছে, সাবেক সরকার তার নিরাপত্তা ও গোয়েন্দা বাহিনী শত শত বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং হাজার হাজার বিক্ষোভকারীর বিরুদ্ধে দমনপীড়ন চালিয়েছে। জাতিসংঘের এই প্রতিবেদন জুলাই সহিংসতায় খুনিদের বিচার নিশ্চিতে সহায়ক হবে বলে মনে করছেন কোটা সংস্কার আন্দোলনে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের পরিবার। জাতিসংঘ আজকে যে স্বীকৃতি দিল, এটা আমাদের জন্য অনেক পাওয়া। এটা চাইলেও কেউ মুছে ফেলতে পারবে না। আর এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদের জন্য খুবই দ্রুতভাবে এবং কি কঠিনতর শাস্তি দেওয়া হয়। আমার ছেলের সাথে যা আরও যারা শহীদ হয়েছে তারাও যেন সহায়তা বা উচিত বিচার এলে যেন পায় সবাই। জুলাই আন্দোলনে প্রিয়জনদের হত্যায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে জামালপুরের শহীদদের পরিবার। এটা শুনে খুব মনের মতো খুশি হয়েছে, কিন্তু খুশি থাকলেও মনের মতো কষ্ট।
দুইটার সন্তান আমি কিভাবে মানুষ করবো এটা সারাদিন ভাবি। আমার বাইস্তারে যারা মারছে তা করে বিচার চাই। আন্তর্জাতিক স্বীকৃতি পাইলেও না, আমি যে আমার ছেলেরে হত্যাকাণ্ড করছে তাদের আমি সূক্ষ্ম বিচার চাই। আন্দোলনে একমাত্র উপার্জনক্ষম সদস্যকে হারিয়ে দিশেহারা অনেক পরিবার। খুনিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের পাশাপাশি সরকারের কাছে আর্থিক সহায়তার দাবি স্বজনদের। হাবিবুর রহমান, ডিবিসি নিউজ ডেস্ক। নেত্রকোনা জেলা শহরের চকপাড়া এলাকায় রেলের জমি দখল করে এভাবেই গড়ে তোলা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থাপনা। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে প্রভাবশালীরা যে যার মতো দখলে নিয়েছেন কোটি কোটি টাকার সরকারি সম্পত্তি। চোখের সামনে এসব জমি দখল হলেও উদাসীন ছিল রেল কর্তৃপক্ষ। কিছু মানুষ অধিকাংশ সম্পদ অবৈধভাবে দখল করে রেখেছে। রেলওয়ে কর্তৃপক্ষের সামনেই এগুলি অন্যরা প্রভাবশালী মহল নিয়ে যাচ্ছে। শুধু চকপাড়াই নয়, শহরের কোর্ট স্টেশন ও বড় স্টেশন এলাকায়ও একইভাবে বেদখল হয়েছে রেলের জায়গা। নির্মাণ হয় ব্যবসা প্রতিষ্ঠানসহ মিল কারখানাও। তবে দখলদাররা বলছেন ইজারা নিয়েই জমি ব্যবহার করছেন তারা। আরেকজনের লিজে নিছেন, নিজে নেওয়ার পরে আমি ভাড়া হিসেবে ভাড়া দিতেছি ৩,০০০ টাকা। এটা তো দেখবেন সকালবেলা পুরোটাই বাজারে রেলে বই সকালবেলা বাজার জমে এই বাজারের সমস্যা, আমাদের তো কোনো সমস্যা না। স্থানীয় রেল কর্তৃপক্ষ বলছে দখলের বিষয়টি তাদের জানা নেই। খোঁজ নিয়ে জানানো হবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে। এটা আমাদের আওতার বাইরেই পড়ে, তারপরেও আমাদের স্টেশনের কাছাকাছি বা এই ধরনের যদি স্টেশন এরিয়ার ভিতরে যদি পড়ে তাহলে আমরা এটা অবশ্যই ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবগত করব। তবে যথাযথ পদক্ষেপ নিয়ে উদ্ধারের আশ্বাস দিলেন জেলা প্রশাসক। অবৈধ দখলদার উচ্ছেদের ক্ষেত্রে আমাদের আসলে কার্যক্রম গ্রহণ করতে হবে। আমরা অবশ্যই একটা রাষ্ট্রিক অ্যাকশনের চেষ্টা করব, যারা অবৈধভাবে আছে তাদেরকে উচ্ছেদের জন্য ব্যবস্থা করব। নেত্রকোনা শহর সহ জেলার বিভিন্ন এলাকায় শত কোটি টাকার রেলের বেদখল জমি উদ্ধারে কর্তৃপক্ষের হস্তক্ষেপ চান স্থানীয় সচেতন মহল। ডিবিসি নিউজ ডেস্ক। 2017 সালের 7 মার্চ জয়পুরহাটের আক্কেলপুর সদর উপজেলা সমবায় অফিস থেকে সমতা গ্রাম উন্নয়ন নামে সমিতির নিবন্ধন নেন শাহিদুর রহমান শাহিন। স্থানীয় চন্দনদিঘি বাজারে শুরু করেন সমিতির কার্যক্রম। 2019 সালে নাম পরিবর্তন করে রাখেন সমতা ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি। লাখে 2000 টাকা মুনাফার লোভ দেখিয়ে দীর্ঘমেয়াদের এককালীন আমানত ও সঞ্চয় সংগ্রহ করেন শাহিন। 1 লাখ থেকে শুরু করে 40 লাখ টাকাও আমানত রাখেন অনেকে। গেল 8 বছরে বিভিন্ন গ্রামের 495 জন প্রায় 85 কোটি টাকা বিনিয়োগ করেন সমিতিতে। কিন্তু গ্রাহকদের মুনাফা না দিয়ে হঠাৎ অফিস বন্ধ করে উধাও সমিতির লোকজন। গ্রামের যে দুটা ম্যানেজার আছে এরা বলে যে বেশি টাকা তুলে ইন্টারেস্ট বেশি পাওয়া যাবে, লাভ বেশি পাওয়া যাবে, এই মোতাবেক আমরা টাকাটা বেশি রাখি। ব্যাংক বন্ধ করে প্রায় 1 মাস 1.5 মাস 2 মাস হয়ে গেল, ওরা চলে গেছে, কিন্তু এই টাকাটা আমরা পাইনি। সরকার এর তদন্ত করে নিবে এবং আমাদের এই টাকা ব্যবস্থা বা উদ্ধার করে আমাদের গ্রাহককে টাকা ফেরত দেওয়ার জন্য আমি সরকারকে অনুরোধ জানাই। নওগাঁ মডেল থানায় প্রতারণার অভিযোগে মামলা হয়েছে শাহিনের বিরুদ্ধে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানান উপজেলা সমবায় কর্মকর্তা। এই সমিতি আইন আছে, সদস্যদের বাহিরে কোনো ঋণ কার্যক্রম করতে পারবে না, কোনো আমানত গ্রহণ করতে পারবে না, এমনকি সদস্যদের কাছ থেকে অধিক পরিমাণে লাভের আশায় আমানত গ্রহণ করতে পারবে না। এই বিষয়ে সমবায় সমিতি আইন বিধি মোতাবেক প্রয়োজনে যে ব্যবস্থা গ্রহণ করবে এটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ইতিমধ্যে অবগত করানো হয়েছে। টাকা ফেরত ও প্রতারণায় জড়িতদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার দাবি ভুক্তভোগীদের। ডিবিসি নিউজ ডেস্ক। যে নদীতে একসময় বড় নৌকা চলত, জেলেরা মাছ ধরে জীবিকা নির্বাহ করত, সেই নদীতে এখন পাওয়া যায় প্লাস্টিকের বোতল, পলিথিন ও তরকারির আবর্জনা। এই চিত্র নাটোরের নলডাঙ্গার একসময়ের স্রোতস্বিনী বারনই নদীর। হাট আর স্থানীয় দোকানগুলোর সব বর্জ্য ফেলা হয় এই নদীতে, পরিণত হয়েছে আবর্জনার ভাগাড়ে। ময়লা জমে নদীতে দেখা দিয়েছে নাব্য সংকট, দূষিত হয়ে পড়েছে পানি। ড্রেজিং না করায় নদীটি যেমন সরু হয়ে গেছে, তেমনি একেবারে কমে গেছে পানির প্রবাহ।
নদীটির বর্তমান অবস্থা নিয়ে অসন্তোষের কথা জানালেন এলাকাবাসী। নলডাঙ্গা পৌরসভার প্রায় সকল বর্জ্যই আমরা দেখছি ইদানিং 12 নদীতেই ফেলানো হচ্ছে। এই আবর্জনা নদীতে যাচ্ছে, নদীর পানি দূষণ হচ্ছে, নদী ভরাট হচ্ছে। নদীটা একবারে ময়লা আবর্জনায় ভরে গেছে। এতই ময়লা স্তূপের কারণে ওই এলাকা দিয়ে দুর্গন্ধে যাওয়া যায় না। ঘন্টা বসলে হয়তো মাছ হয়ে যেতে খাওয়ার, এখন সারাদিন বসে থেকেও 5টা মাছ পাওয়া যায়। তবে নদীটি পরিচ্ছন্নতার জন্য প্রকল্প প্রস্তাব দেয়া হয়েছে, সেটি অনুমোদন পেলে সংস্কারের কাজ জোরদার হবে জানালেন পৌরসভা কর্মকর্তা। সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের যে বিষয়টা আছে, এই প্রকল্প আমরা প্রস্তাব দিয়েছি। এই প্রকল্প পাশ হলে আমরা বৃহৎ আকারে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ আরো জোরদার করতে পারবো ইনশাআল্লাহ। বারনই নদী দ্রুত পরিষ্কার করে আগের রূপে ফিরিয়ে আনার দাবি পৌরবাসীর। ডিবিসি নিউজ ডেস্ক। ফরিদপুরের আলিয়াবাদ, মাচ্চর ও মধুখালী উপজেলার মাঠ জুড়ে এখন ফুল আর ফুল। সামনে 3টি দিবসকে ঘিরে বাগানের পরিচর্যায় ব্যস্ত ব্যবসায়ীরা। গোলাপ, গাঁদা, থাই গোলাপ, জারবেরা, চন্দ্রমল্লিকা, জিসপি সহ নানা জাতের ফুলের সমাহার এসব বাগানে। পরিত্যক্ত কিংবা বাড়ির পাশের জমিতে বাগান দেখে নতুন করে আগ্রহী হচ্ছেন অনেকে। আমরা হাটরাপথে প্রতিদিন এই বাগানটা দেখি, আমাদের খুব ভালো লাগে। তো এখানে আসার পরে অনেক ভালো লাগতেছে, ফুল দেখে বিভিন্ন রকমের ফুল আছে, যেরকম গোলাপ, জারবেরা। 2018 সালে 40% জমিতে 22 লাখ টাকা খরচ করে জারবেরা ফুল দিয়ে শুরু করেন বাগান। এখন 130% জমির ফুল যাচ্ছে ঢাকা ও চট্টগ্রামে। আমার অনেক অতীত জমি আছে, আমরা এই জমিতে ফুল চাষ করতে চাই। অল্প একটু জায়গা নিয়ে ফুল বাগান করলে যতটা লাভবান হওয়া যায়, কৃষিকাজ করলে অতটা লাভবান হওয়া যায় না। ফরিদপুরের মাটি ভালো হওয়ায় ফুল চাষে বেশ লাভবান হচ্ছেন চাষিরা। নতুন এই উদ্যোক্তাদের সার্বিক সহায়তা দেওয়া হচ্ছে জানান এই উদ্যোক্তা। আমার এই ব্যবসা ইনশাল্লাহ অনেক ভালো হচ্ছে। আরো কিছু লোকজন আছে, তারা ফুলের ব্যবসায় আগাইতে চাচ্ছে। আমি তাদের বলছি যে তোমরা শুরু করো, আমি সাহায্য সহযোগিতা করার চেষ্টা করব। সব ধরনের ফসলেরই ভালো ফলন হয় এই জেলায়। ফুল ও সুনাম বয়ে আনবে আশা এই কৃষি কর্মকর্তার। বর্তমানে আমাদের অনেক কৃষক গ্ল্যাডিওলাস চাষ করছেন, আবার গোলাপের চাষ, গাঁদা, বিভিন্ন ধরনের ফুলের চাষ হয়ে আসছে। আপনারা জানেন সামনে আমাদের 1 ফাল্গুন এবং 14 ফেব্রুয়ারি উপলক্ষে অনেক ফুল বিক্রি হবে। এই কারণে আমাদের ফুলের চাষিরা আশায় বুক পেতে আছে, ইনশাআল্লাহ তারা ভালো ফলন করবে। গেল বছর জেলায় 4 হেক্টর জমিতে ফুলের চাষ হয়েছিল, এবার চাষ হয়েছে 10 হেক্টর জমিতে। ডিবিসি নিউজ ডেস্ক। বেলুন আকৃতির দোলনায় দোল খাচ্ছে শিশুরা। আর্ক ইনস্টলেশনের নিচে দাঁড়িয়ে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে শিশুদের সাথে আসা বাবা মা কিংবা পরিবার। এ যেন কল্পনার জগৎকেও হার মানায়। ইতালির রাজধানী রোমের একটি অনন্য জাদুঘর বেলুন মিউজিয়াম দেখে মনে হয় এ যেন বেলুনের সাম্রাজ্য। রং বেরঙের বেলুন, মনোমুগ্ধকর বিভিন্ন আলোর খেলা, ইন্টারেক্টিভ আর্ট, এমনকি বাতাসের ব্যবহার মিউজিয়ামটিকে করে তুলেছে অনন্য। জাদুঘরটি এমনভাবে বানানো হয়েছে সব বয়সী মানুষই এটি উপভোগ করতে পারবে। ছুটির দিনে কিংবা কোনো বিশেষ দিনে অভিভাবকদের সাথে সেখানে বেড়াতে আসে শিশুরা। শুধু বিনোদনের জন্য নয় এই জাদুঘর, শিল্পীদের সৃজনশীলতা এবং দর্শকদের কল্পনার সংমিশ্রণে তৈরি হয়েছে এক অনন্য পরিবেশ। প্রদর্শনীতে রয়েছে বিশাল আকারের বাড়ির মতো জায়গা, যেখানে ছোট ছোট বেলুনে ছেয়ে রাখা হয়েছে মেঝে। এ যেন বেলুন সমুদ্র। এছাড়া বেলুন আকৃতির ঝুলন্ত লাইট, বেলুনের দোলনা সহ নানা স্থাপনা দর্শনার্থীদের আনন্দ দেয়। শোভন শাহমিন দিশা, ডিবিসি নিউজ ডেস্ক।